আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আজকে তোমরা একটি ঘটনায় শুনবে, তবে এই একটি ঘটনা শুনে তোমাদের অনেক কিছু মনে পড়বে। বর্তমান যুগেও এমন কিছু ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এমন কিছু ঘটনা বলতে এই বিষয়টার যে কনটেক্সট বা এই ঘটনার যে মূল বিষয়বস্তু, তার সাথে অনেক কিছুই তোমরা এখনকার সময়ের সাথে মিল পাবে। যাই হোক, সেই নিয়ে আর কথা বাড়াচ্ছি না, সেই সব বিষয়ে কথা না বলাই ভালো। আমরা জাস্ট ঘটনা শোনাতে এসেছি, আমরা ঘটনা শোনাবো। এই ঘটনাটা আশা করছি তোমাদের ভালোই লাগবে। আমাদের আজকে একটা ঘটনাই আছে যেটা তোমাদের ভালোই লাগতে চলেছে। তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করেই দিয়েছো আমি জানি। চলো এবার আমরা শুরু করে দিই আজকের প্রথম এবং একটি মাত্র ঘটনা। আমি আজ যে ঘটনাটা তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চলেছি সেটা একেবারে আমাদের গ্রামে ঘটে যাওয়া একটা ঘটনা। এতটাই বাস্তব যে আজও আমরা যারা প্রত্যক্ষ করেছি বা কাছ থেকে শুনেছি তাদের কারোর মন থেকে মুছে যায়নি। বরং রাতের বেলা যখন একা বসে থাকি তখন স্পাইন দিয়ে ঠান্ডা স্রোতের মতো বইতে থাকে সেই স্মৃতি। ঘটনাটা একটা প্রাইমারি স্কুলের শিক্ষককে নিয়ে। নামটা আমি প্রকাশ করছি না, কারণ হয়তো তার পরিবার আজও বেঁচে আছে, তাদের কষ্ট যেন আর না বাড়ে। তবে ঘটনাটা পুরোপুরি সত্যি। আমি নিজ চোখে দেখেছি, যেমনটা দেখেছি এবং গ্রামের মানুষজন যেমনটা ভুগেছে তাই শোনাবো। এই ঘটনাটা শুরু হয়েছিল প্রায় 12 বছর আগে। আমাদের গ্রামটা একদম নদীর ধারে, একেবারে সাধারণ একটা বাঙালি গ্রাম। চারিদিকে ধানক্ষেত, মাটির রাস্তা, ছোট ছোট কাঁচা ঘর। সেখানেই একটা পুরনো প্রাইমারি স্কুল ছিল। সেই স্কুলেই চাকরি করতেন এই শিক্ষক। শান্ত স্বভাবের মানুষ, খুব একটা কথা বলতেন না। গ্রামের অনেকেই বলতো ওনার পড়ানোর ধরন ভালো। বাচ্চারা ওনাকে ভয় করতো না, বরং ওনার কাছে আসতে ভালোবাসত। কিন্তু হঠাৎ করেই একদিন স্কুল থেকে একটা নোটিশ এলো। জানানো হলো যে কোনো এক প্রশাসনিক কারণের জন্য উনি আর শিক্ষক বলে বহাল থাকবেন না। চাকরিটা কেটে দেওয়া হলো। সবাই হতবাক, কারণ ওই শিক্ষক ছিলেন গ্রামের একমাত্র শিক্ষিত মুখ। উনি সবসময় পরিষ্কার জামা পরতেন, স্কুলে সময় মতো আসতেন। তবুও কেন চাকরি গেল কেউ বুঝতে পারল না। ওনার পরিবার ছিল খুবই সাদামাটা, স্ত্রী আর একটা ছোট্ট ছেলে। বাচ্চাটার বয়স তখন মাত্র 7 বছর। চাকরি চলে যাওয়ার পর হঠাৎ করেই সব কিছু বদলে গেল। ঘরে টান পড়ল, ওনার মুখে হাসি হারিয়ে গেল। আমরা গ্রামবাসীরা দেখতাম উনি একা বসে থাকতেন, কারোর সঙ্গে কথা বলতেন না, চুপচাপ মাঠের ধারে চলে যেতেন। সন্ধ্যের পর বাড়ির উঠোনে বসে থাকতেন, যেন কিছু একটা গিলে ফেলেছে তাকে। অনেকেই ওনাকে বোঝানোর চেষ্টা করেছিল, বলেছিল হয়তো পরে আবার চাকরি পাবেন, অন্য কাজ জুটবে। কিন্তু উনি কিছুই শুনতেন না, শুধু চুপচাপ বসে থাকতেন। ধীরে ধীরে গ্রামের মানুষও খেয়াল করতে শুরু করলো ওনার শরীর শুকিয়ে যাচ্ছে, চোখ ডেবে যাচ্ছে, মুখে দাড়ি গজিয়ে গেছে, যেন আর আগের মানুষটা নেই। তারপর একদিন ভোরবেলা খবর এলো উনি আর বেঁচে নেই। সবাই দৌড়ে গিয়ে দেখল স্কুলের পেছনে একটা বড় আম গাছ আছে, সেই গাছের ডালে ওনাকে ঝুলতে পাওয়া গেল। দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর ছিল যে আজও চোখ বন্ধ করলে দেখতে পাই সেই শরীরটা ঝুলছে, জিভ বেরিয়ে গেছে, চোখ অস্বাভাবিকভাবে ফেটে আছে। অনেকে কাঁদতে শুরু করলো, কিন্তু অনেকেই ভয়ে পিছিয়ে গেল, কারণ ভোরের আলোয় এমন দৃশ্য অভিশাপের মতো মনে হয়। পুলিশ এলো, নামালো, তবে তেমন ঝামেলা হলো না, কারণ সবাই জানতো এটা আত্মহত্যা। ওনার বউ ছেলেকে নিয়ে কাঁদছিল। পুরো গ্রাম শোকের ছায়ায় ঢেকে গেল। কয়েকদিন ধরে বাড়ির উঠোনে যেন নেমে এলো মৃত্যুর গন্ধ। আমরা ভেবেছিলাম এখানেই শেষ, কিন্তু এখান থেকেই শুরু হলো আসল ভয়ঙ্কর কাহিনী। প্রথমে কেউ খেয়াল করেনি, তারপর ধীরে ধীরে লোকজন বলতে শুরু করলো রাতে স্কুলের পেছন দিক থেকে পায়ের শব্দ শোনা যায়, যেন কেউ হাঁটছে, অথচ দেখার মতন কেউ নেই।
কখনো হাওয়ার সঙ্গে ভেসে আসে কারোর কান্নার আওয়াজ, আবার কখনো শোনা যায় চক দিয়ে ব্ল্যাকবোর্ডে লেখার শব্দ, অথচ স্কুল বন্ধ, দরজা তালাবদ্ধ। প্রথমে মানুষ ভেবেছিল হয়তো কাক, বিড়াল বা হাওয়ার শব্দ, কিন্তু যখন একের পর এক গ্রামবাসী একই কথা বলতে লাগলো, তখন সবাই আঁতকে উঠল। আমাদের এক প্রতিবেশী আছে, নাম ধরুন রমেশ কাকা। উনি একদিন বলছিলেন ভোরবেলা হাঁটতে গিয়েছিলেন, স্কুলের পাশ দিয়েই যাচ্ছেন, হঠাৎ দেখলেন ক্লাসরুমের ভেতরের আলো জ্বলছে। উনি থেমে গেলেন, ভাবলেন কে এত ভোরে স্কুল খুলল। কাছে গিয়ে দেখলেন দরজা বাইরে থেকে তালা মারা, অথচ ভেতরে টিমটিমে আলো জ্বলছে। সঙ্গে সঙ্গে ওনার গাটা শিরশির করে ওঠে। উনি আর দাঁড়াননি, দৌড়ে বাড়ি চলে এলেন। তারপর থেকেই গ্রামে কানাকানি শুরু হলো যে ওই শিক্ষকের অশান্ত আত্মা নাকি ফিরে এসেছে। আমিও একদিন প্রত্যক্ষ করেছি। ঘটনাটা আমার জীবনে চিরকাল থাকবে, যেটা ছিল শীতকালের সময়। আমি তখন কলেজে পড়ি, গ্রামে ফিরেছি ছুটিতে। রাতের বেলা হঠাৎ বিদ্যুৎ চলে গেল, ঘরের ভেতর অন্ধকার। আমি ছাদে উঠে দাঁড়িয়েছিলাম একটু হাওয়া খেতে। তখনই হঠাৎ স্কুলের দিক থেকে ভেসে এলো হালকা একটা গানের মতন আওয়াজ, খুব মৃদু, যেন কেউ বাচ্চাদের কবিতা শোনাচ্ছে। আমি প্রথমে ভাবলাম হয়তো ভুল শুনছি, কিন্তু কান খাড়া করে থাকতেই পরিষ্কার শুনতে পেলাম, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। এই কবিতাটা আমরা স্কুলে পড়তাম। আমি প্রায় জমে গেলাম, কারণ জানতাম স্কুলে তো কেউ নেই, পুরো অন্ধকার, অথচ গলার সুর একেবারে সেই শিক্ষকের মতো। আমি দেখলাম দূরে আমগাছটার দিকে একটা ছায়া দাঁড়িয়ে আছে। তারপর আচমকা হাওয়ার ঝাপটায় সব মিলিয়ে গেল। আমি আর দাঁড়াতে পারিনি, দৌড়ে নেমে চলে আসি ঘরে। এমন ঘটনা শুধু আমি না, আরও অনেকেই দেখেছে। কারোর মনে হতো রাতের বেলা জানলার পাশে দাঁড়িয়ে কেউ তাকিয়ে আছে, আবার কেউ বলতো ভোরে স্কুলের বারান্দায় ভিজে মাটিতে কারোর পায়ের ছাপ পাওয়া যায়, অথচ চারিদিকে কেউ নেই। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল এক ছেলেকে নিয়ে। ওর নাম বলছি না, ও আমাদের পাশের বাড়ির। একদিন সন্ধ্যের পর খেলতে খেলতে হঠাৎ স্কুলের ভেতরে ঢুকে পড়েছিল, তারপর আর বেরোলো না। অনেক খোঁজাখুঁজির পর ওকে পাওয়া গেল ক্লাসরুমের মেঝেতে অজ্ঞান অবস্থায় পড়ে। জ্ঞান ফেরার পর ও কাঁদতে কাঁদতে বলল একজন স্যার এসেছে, ব্ল্যাকবোর্ডে লিখছিল, তারপর তাকিয়ে ডাকছিল তাকে। সে ভয়ে ওর মাথা ঘুরে যায়। এইভাবে ধীরে ধীরে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। সন্ধে নামলেই কেউ স্কুলের পাশ দিয়ে যেতে চাইতো না। এমনকি দিনের বেলাতেও অনেক সময় ক্লাস নিতে আসা নতুন শিক্ষকেরা সমস্যায় পড়তেন, কারণ বাচ্চারা ভয় পেত। অনেক অভিভাবক তাদের সন্তানকে স্কুলে পাঠাতে চাইতো না। কয়েক মাসের মধ্যে স্কুল প্রায় অচল হয়ে গেল। সরকার থেকে নতুন শিক্ষক এলো, কিন্তু তারাও বেশি দিন টিকল না। একজন বলতো রাতে অদ্ভুত আওয়াজ শুনতে পেয়েছে, আবার কেউ বলতো ক্লাসে ঢুকতেই হাওয়ার ঝাপটা এসে বইপত্র উড়িয়ে দিল। সবচেয়ে ভয়ঙ্কর দিনটা ছিল এক বর্ষার রাতে। আমি, রমেশ কাকা আর আরও দুজন মিলে মাছ ধরতে বেরিয়েছিলাম। নদীর ধারে জাল ফেলেছিলাম। হঠাৎ বজ্রপাত শুরু হলো। সেই আলোয় স্পষ্ট দেখলাম আম গাছের ডালে কিছু একটা ঝুলছে, যেন মানুষের মতো আকৃতি। সঙ্গে সঙ্গে বজ্রের শব্দে আলো নিভে গেল। আবার যখন বিদ্যুৎ চমকালো তখন কিছুই দেখা গেল না, কিন্তু গলার স্বর ভেসে এলো, খুবই কাঁপা, দম বন্ধ করা আওয়াজ, আমার চাকরি ফেরাও। আমরা তক্ষুনি সব ফেলে দৌড়ে পালালাম। সেদিন থেকে আমি আর রাতে বেরোইনি। আমরা যেদিন বর্ষার রাতে সেই আওয়াজ শুনে পালিয়ে এলাম, সেদিন থেকেই পুরো গ্রামটা যেন ভয়ের মধ্যে ঢুকে গেল। আগে যেখানে সন্ধেবেলায় সবাই উঠোনে বসে গল্প করত, সেখানে এখন অন্ধকার নামলেই সবাই জানলা দরজা বন্ধ করে ঘরে ঢুকে পড়ত। কুকুরগুলোও রাতে অদ্ভুত আচরণ করত। হঠাৎ হঠাৎ চিৎকার করে ডাকতে শুরু করত। দাঁত বের করে হাওয়ার দিকে তাকিয়ে গর্জন করত, যেন কেউ সামনে দাঁড়িয়ে আছে, অথচ মানুষের চোখে দেখা যাচ্ছে না। অনেকেই বলতো ওই শিক্ষকের অশান্ত আত্মা আসলে শান্তি পায়নি, কারণ
ওনার চাকরি চলে যাওয়াটা ছিল অন্যায়, তাই সে ফিরে এসে বারবার একই কথা বলতে চাইছে। ওনার স্ত্রী আর ছেলে প্রথমে ওই বাড়িতেই ছিল, কিন্তু ধীরে ধীরে বাড়িটার অবস্থা অদ্ভুত হতে শুরু করলো। রাতে হঠাৎ দরজা বন্ধ হয়ে যাওয়া, রান্নাঘরে হাঁড়ি পাতিল উল্টে পড়ে যাওয়া, জানলার কপাটে ধাক্কা। এমনকি অনেকেই শুনেছে ছোট ছেলেটা মাঝরাতে ঘুম থেকে উঠে বাবার নাম ধরে ডাকত, অথচ সেখানে কেউ ছিল না। পরে ভোরবেলা ওর শরীরে গায়ে নীলচে দাগ দেখা যেত, যেন কেউ চেপে ধরেছে। এসব দেখে পরিবার আর থাকতে পারল না। তারা বাড়িঘর বিক্রি করে অন্যত্র চলে গেল। সেই বাড়িটাও ফাঁকা পড়ে রইল। তারপর থেকে সেই বাড়ি নিয়ে আরও ভয়ের গল্প ছড়াতে লাগলো। আমার নিজের কানে শোনা এক অভিজ্ঞতা। তখন পুজোর সময় গ্রামের কয়েকজন যুবক মিলে ঠিক করলো ওই ফাঁকা বাড়িতে ঢুকে মজা করবে, সাহস দেখাবে। কারণ সবাই তো ভয়ে যায় না, তাই মশাল নিয়ে রাতে ঢুকলো। আমরা কয়েকজন বাইরে দাঁড়িয়ে রইলাম। ভেতর থেকে প্রথমে একটা হাসির শব্দ আসলো, তারপর হঠাৎ কেঁদে ওঠার আওয়াজ এলো। আমরা ছুটে গিয়ে দেখলাম যারা ভেতরে ঢুকেছিল তাদের মধ্যে একজন দরজার সামনে মাটিতে পড়ে আছে, মুখ ফ্যাকাশে, শরীর ঠান্ডা। বাকিরা ছুটে পালাচ্ছে। পরে জানা গেল ভেতরে ব্ল্যাকবোর্ডে কেউ চক দিয়ে লিখেছিল, আমার চাকরি ফেরাও, অথচ কেউ লেখেনি। সেই দৃশ্য দেখেই ছেলেটা ভয়ে জ্ঞান হারিয়েছিল। এইসব ঘটনার পর থেকে প্রায় সব সরকারি লোকজনও আর স্কুলে আসতে চাইত না। কয়েকবার চেষ্টা করেও নতুন শিক্ষকরা টিকল না। শেষমেশ সরকার স্কুলটা বন্ধ করে দিল। বাচ্চাদের অন্য স্কুলে পাঠানো হলো। আর ওইসব জায়গাটা ধীরে ধীরে ভুতুড়ে জায়গা হিসেবে পরিচিত হয়ে গেল। বিকেলে কেউ ওখানকার গাছের তলায় দাঁড়াতো না, রাতে তো যেতই না। তবে ভয়ঙ্কর ঘটনাগুলো এখানেই কিন্তু থেমে যায়নি, বরং সময়ের সঙ্গে সঙ্গে বেড়েই চলল। বিশেষ করে বর্ষার সময় আর শীতকালে গ্রামে বারবার শোনা যেত হাওয়ার সঙ্গে কান্নার আওয়াজ মিশে যাচ্ছে। অনেকেই বলতো স্পষ্ট দেখা গেছে স্কুলের বারান্দায় একজনকে দাঁড়িয়ে থাকতে, সাদা পাঞ্জাবি পরা, মুখটা অন্ধকারে ঢাকা, কিন্তু গলার আওয়াজ শিক্ষকের মতোই। একদিন রমেশ কাকার ভাই বাড়ি ফিরছিল রাতে। হঠাৎ রাস্তার পাশে কাউকে বসে থাকতে দেখলেন। গিয়ে জিজ্ঞেস করলেন, কে? লোকটা ধীরে ধীরে মাথা তুলল। মুখে সেই শিক্ষকের মতন দাড়ি, চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসা। সঙ্গে সঙ্গেই ভাই হুঁশ হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। পরে অনেক জল ছিটিয়ে জ্ঞান ফেরানো হলো। আমি নিজে দ্বিতীয়বার প্রত্যক্ষ করি শীতকালের কুয়াশার রাতে। তখন প্রায় রাত 10টা। আমি আমাদের উঠোনে গিয়ে দেখি দূরে স্কুলের দিক থেকে আলো আসছে। মনে হচ্ছিল লণ্ঠন জ্বলছে। আমি দাঁড়িয়ে তাকিয়ে থাকতে দেখি একদল ছোট ছোট বাচ্চা ছুটে যাচ্ছে, যেন ক্লাসে ঢুকছে। আমি ভেবেছিলাম হয়তো চোখের ভুল, কিন্তু কান পাততেই শুনতে পেলাম অঙ্কের নামতা পড়া হচ্ছে। অথচ জানতাম সেই স্কুল অনেক আগেই বন্ধ। আমি ভয়ে দৌড়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। সেদিন রাতে আর ঘুমাতে পারিনি। এরকম ঘটনা বারবার হতে থাকলো। গ্রামবাসীরা পুরোহিত ডাকলো, তান্ত্রিক ডাকলো, ঝাড়ফুঁক হলো, পুজো হলো। অনেক সময় গাছের নিচে পশু বলি দেওয়া হলো, তবে কিছুতেই শান্তি ফিরল না। যতই চেষ্টা করা হলো ঘটনাগুলো ততই ভয়ঙ্কর হতে থাকলো। একবার এক তান্ত্রিক এসে রাত কাটানোর সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, ভয় পাবেন না, আমি সব সামলে নেব। আমরা সকলে বাইরে বেরিয়ে অপেক্ষা করছিলাম। রাত প্রায় 12টা নাগাদ স্কুলের ভেতর থেকে দম বন্ধ করার চিৎকার ভেসে এলো। আমরা ভেতরে দৌড়ে গেলাম। গিয়ে দেখি তান্ত্রিক মাটিতে পড়ে আছেন। শরীরের ওপর দাগ কেটে গেছে, যেন নখের আঁচড়। আর ব্ল্যাকবোর্ডে আবারও লেখা আছে সেই একই কথা, আমার চাকরি ফেরাও। এই ঘটনার পর কেউ আর সাহস করে কোনো তান্ত্রিক ডাকেনি। গ্রামবাসীরা শেষমেশ বাধ্য হলো ওই আম গাছটা কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়ার, যেখান থেকে ঝুলে ওনাকে পাওয়া গিয়েছিল। ভাবা হলো গাছটা কেটে ফেললে হয়তো আত্মা মুক্তি পাবে, কিন্তু সেটাও ভয়ঙ্করভাবে ঘটল। কাঠুরেরা যখন কুড়াল চালাতে গেল তখন হঠাৎ চারপাশে ঝড় শুরু হলো। আকাশ কালো হয়ে গেল। পাখিরা পাগলের মতো ডাকতে লাগলো। গাছের গায়ে কোড়াল পড়তেই রক্তের মতো লাল রস বেরোতে লাগলো।
আমরা সবাই ভয়ে পিছিয়ে গেলাম। পরে অনেক চেষ্টা করে গাছটা কাটা হলো বটে, কিন্তু সেদিন রাতে গ্রামের অর্ধেক মানুষ জ্বরে কাতর হয়ে পড়ল। অনেকেই বলতো তারা স্বপ্নে দেখেছে শিক্ষকটা এসে দাঁড়িয়ে বলছে, কেন গাছ কেটে দিলে, আমি তো এখানেই থাকি। এসব ঘটনার পর গ্রামটা ধীরে ধীরে অন্যরকম হতে লাগলো। আগে যেটা ছিল আনন্দে ভরা জায়গা, এখন সেটা ভয়ে ভরে উঠল। বাচ্চারা রাতে ঘুমোতে চাইতো না। বৃদ্ধরা বলতো এই আত্মা শান্তি পাবে না, কারণ তাকে অন্যায়ভাবে চাকরি থেকে সরানো হয়েছে। অনেকেই বলতো ওই চাকরিটাই ছিল তার জীবন, যেটা চলে যাওয়ায় সে নিজেকে শেষ করে দিয়েছিল, আর তাই প্রতিদিন প্রতি রাতে সে ফিরে আসে সেই অন্যায়ের প্রতিশোধ চাইতে। আমরা যতই চেষ্টা করি না কেন সে আত্মাকে থামানো যায়নি। যত সময় গড়াচ্ছিল ততই আমাদের গ্রামের মানুষজন বুঝতে পারছিল যে ব্যাপারটা কোনো সাধারণ ভৌতিক ঘটনা নয়, এটা যেন অভিশাপের মতন হয়ে গেছে। একদিকে চাকরি হারিয়ে একজন শিক্ষকের আত্মহত্যা, অন্যদিকে তার মৃত্যুর পর থেকে অদ্ভুত সব ঘটনার পুনরাবৃত্তি। আমরা যারা তখন বেঁচে আছি তাদের কাছে মনে হচ্ছিল গ্রামটার ভাগ্যটাই বদলে গেছে। আগে যেখানে বিয়েবাড়ি বা পুজো পার্বণে সবাই একসঙ্গে আনন্দ করত, সেখানে এখন কোনো উৎসবের সময়ও ভয়ের ছায়া নেমে আসত। কারণ রাত নামলেই কারো না কারো বাড়ি থেকে অদ্ভুত আওয়াজ আসত। কখনো জানলার কপাট নিজে থেকেই খুলে যাওয়া, কখনো ভেতরে কেউ নেই অথচ থালা বাটি পড়ে যাওয়া। আবার অনেক সময় ছোটরা বলতো ঘুমের মধ্যে কেউ এসে তার কানে কথা বলছে। সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতাটা হয়েছিল এক শীতের সকালে। গ্রামের কয়েকজন মানুষ মাঠে গিয়েছিল ধান কাটতে। তখন কুয়াশা ছিল ভীষণ ঘন। তারা হঠাৎই শুনতে পেল সামনে কারোর গলার আওয়াজ, যেন পড়াশোনা করাচ্ছে। তারা কাছে গিয়ে দেখে স্কুলের ভাঙা বারান্দায় বসে একজন বই খুলে পড়ছে, কিন্তু কুয়াশার জন্য মুখ বোঝা যাচ্ছে না। তারা ডাক দিতেই হঠাৎ সব মিলিয়ে গেল। চারিদিকে শুধু ধান খেয়ে তার কুয়াশা, কিন্তু তাদের মধ্যে দুজনের শরীর ঠান্ডা হয়ে গেল। তারা সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়ল। কয়েকদিনের মধ্যে তাদের জ্বর কমল না। ডাক্তার দেখিয়েও কোনো ফল পাওয়া গেল না। সবাই বলতো ওরা হয়তো আত্মার ছায়ায় পড়েছে। আর একদিন গ্রামের একটি মেয়ে, ওই বয়স তখন 15, ভোরে নদী থেকে জল আনতে গিয়েছিল। ফেরার পথে স্কুলের পাশ দিয়ে আসছিল। হঠাৎ দেখল বারান্দায় দাঁড়িয়ে সাদা পোশাক পরা একজন ডাকছে। মেয়েটা প্রথমে ভেবেছিল গ্রামের কেউ। কাছে যেতেই দেখল মুখটা স্পষ্ট নয়, শুধু দুটি চোখ যেন জ্বলছে। ভয়ে মেয়েটা চিৎকার করে দৌড়ে পালিয়ে আসে। সেই থেকে সে অসুস্থ হয়ে পড়ে। কয়েক মাসের মধ্যে তাকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়, কারণ রাতে সে বারবার ঘুমের মধ্যে বলে উঠত, স্যার ডাকছে, আমি যাচ্ছি। তার বাবা মা প্রাণ ভয়ে বাড়ি বদল করে ফেললেন। আমি ব্যক্তিগতভাবে আবারও এই ঘটনার মুখোমুখি হলাম, একদম অপ্রত্যাশিতভাবে। তখন গ্রীষ্মকাল, প্রচণ্ড গরম। রাতে বিদ্যুৎ চলে গিয়েছিল। আমি আর আমার 2 বন্ধু উঠোনে শুয়েছিলাম। হঠাৎ স্কুলের দিক থেকে স্পষ্ট শীষ দেওয়ার শব্দ ভেসে আসলো, যেন কেউ ডাকছে। আমরা ভেবেছিলাম হয়তো দুষ্টুমি করছে কেউ, তাই সাহস করে টর্চ নিয়ে বেরিয়ে গেলাম। স্কুলের সামনে পৌঁছতেই দেখি ব্ল্যাকবোর্ডে চক দিয়ে লেখা আছে, ক্লাস শুরু হবে, অথচ স্কুলটা তালাবদ্ধ। আমরা 3 জন একসাথে দাঁড়িয়ে থরথর করে কাঁপছিলাম। টর্চের আলো কাঁপছিল আমাদের হাত কাঁপার জন্য। হঠাৎ ভেতর থেকে দরজায় জোরে ধাক্কার শব্দ হলো। আমরা আর দাঁড়াইনি, প্রাণপণে ছুটে বাড়ি চলে এলাম। ধীরে ধীরে গ্রামের মানুষ বুঝতে পারল এই আত্মা শুধু ভয় দেখাচ্ছে না, কখনো কখনো ক্ষতিও করছে। যেমন একবার গ্রামের এক যুবক, সে ছিল খুবই উদ্ধত, সব কিছুকে মিথ্যে বলে মনে করত। বলতো এসব ভূত টুত বলে কিছু নেই। সে নাকি রাতে একা স্কুলে গিয়ে বসেছিল, সবাইকে বলেছিল প্রমাণ করে দেখাবে, কিন্তু ভোরে তাকে পাওয়া গেল স্কুলের বারান্দায় অজ্ঞান অবস্থায়। তার শরীরে হাতে পায়ে ফোলা দাগ, যেন শক্ত করে বাঁধা ছিল। জ্ঞান ফেরার পর সে শুধু বলেছিল, ভেতরে বসে হঠাৎ দেখতে পাই তার সামনে সে শিক্ষক দাঁড়িয়ে, চোখে শুধু রক্ত, তারপর আর কিচ্ছু মনে নেই। সেদিনের পর থেকে সে আর এসব নিয়ে মজা করেনি, বরং নিজেই গ্রাম ছেড়ে শহরে চলে যায়। যতদিন কেটে যাচ্ছিল
ততই গ্রামের অর্থনৈতিক অবস্থা খারাপ হতে লাগলো। অনেকেই বলতো এই অভিশাপের কারণেই ফসল নষ্ট হচ্ছে, গরু মারা যাচ্ছে, বাচ্চারা অসুস্থ হচ্ছে। সবাই যেন অদৃশ্য এক ভয়ের শৃঙ্খলে বাধা পড়ে আছে। অনেকেই পুজো অর্চনা করে মুক্তি চাইল। কেউ কেউ আবার বলল, যতক্ষণ পর্যন্ত ওই শিক্ষকের মৃত্যু অন্যায়ভাবে হয়েছে সেটা মান্যতা না পাবে, ততক্ষণ শান্তি ফিরবে না। কিন্তু চাকরিটা তো আর ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, তাই সমাধানও মেলেনি। সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো আমাদের এক আত্মীয়ের বাড়িতে। তাদের বাড়ি স্কুল থেকে খুব কাছেই। এক রাতে তারা দেখল জানলার বাইরে দাঁড়িয়ে একজন তাকিয়ে আছে। প্রথমে তারা ভেবেছিল চোর। দরজা খুলে বাইরে বেরোতেই দেখল কিচ্ছু নেই, কিন্তু মাটিতে ভিজে পায়ের ছাপ। আর সেই ছাপ গিয়ে শেষ হচ্ছে আম গাছের গোড়ায়, যেটাকে কেটে ফেলা হয়েছে। তারা ভয়ে কেঁপে উঠল, কারণ গাছটা নেই, তবুও সেখানে দাঁড়িয়েছিল ছায়া। এই সব কিছু মিলে গোটা গ্রামটা যেন এক ভৌতিক অধ্যায়ের মধ্যে ঢুকে গেল। আমাদের মতো যারা ছোট থেকে সব দেখেছি, তাদের মনে আজও ভয়ের সেই দাগ রয়ে গেছে। কারণ একজন মানুষের অন্যায়ভাবে চাকরি হারানোর আর আত্মহত্যার পর তার অস্থির আত্মা কিভাবে একটা পুরো গ্রামকে ভয় আর আতঙ্কের মধ্যে ডুবিয়ে দিল, সেটা আমাদের চোখের সামনে ঘটেছিল। আজও যখন রাতের বেলা স্কুলের ভাঙা দেওয়ালের দিকে তাকাই, তখন মনে হয় যেন অন্ধকার থেকে কেউ চেয়ে আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে আর অপেক্ষা করছে কেউ তাকে ডাকবে। সময় গড়াতে গড়াতে আমরা গ্রামবাসীরা এটা বুঝে গেলাম, এই আত্মা থেকে মুক্তি পাওয়া এত সহজ হবে না। আমরা যতই পালাতে চাই, ততই সে আমাদের চারপাশে ঘিরে ফেলছে। যত দিন যাচ্ছে অস্বাভাবিক ঘটনা তত বাড়ছে। আগে শুধু স্কুল আর তার আশেপাশে ঘটতে সব, কিন্তু এখন গ্রামের ভেতরেও শুরু হয়ে গেছে। কারোর ঘরের ভেতর হঠাৎ আলনা থেকে কাপড় পড়ে যাওয়া, কারোর ভোরবেলা ঘুম ভেঙে গিয়ে দেখতে পাওয়া জানলার পাশে দাঁড়িয়ে কেউ তাকিয়ে আছে, আবার কারোর বাড়ির উঠোনে রাতে অকারণে প্রদীপ জ্বলে ওঠা। এইভাবে ধীরে ধীরে সবাই এক ভয়ঙ্কর অস্বস্তির মধ্যে ঢুকে গেল। আমরা ভেবেছিলাম হয়তো সময়ের সঙ্গে সঙ্গে সব শান্ত হয়ে যাবে, কিন্তু সেটা হয়নি, বরং উল্টোটা ঘটল। একবার পুজোর সময় বড়দের পরামর্শে গ্রামে সিদ্ধান্ত হলো একটা বিশেষ যজ্ঞ করা হবে। অনেক খরচ করে বাইরে থেকে পুরোহিত আনা হলো। 3 দিন ধরে গ্রামের মাঝখানে যজ্ঞ হলো। সবাই ভেবেছিল এত বড় আয়োজনের পর নিশ্চয়ই শান্তি ফিরবে, কিন্তু যজ্ঞ শেষ হওয়ার দিন রাতেই অদ্ভুত ঘটনা ঘটল। গ্রামের প্রায় অর্ধেক মানুষ একই স্বপ্ন দেখল। স্বপ্নে দেখা গেল সেই শিক্ষক আগুনের ভেতরে দাঁড়িয়ে বলছে, তোমরা কেন আমার উপর এত আয়োজন করছো? আমাকে যা কেড়ে নেওয়া হয়েছে তা ফেরত দাও। পরদিন সকালে গিয়ে দেখা গেল স্কুলের ভাঙা ব্ল্যাকবোর্ডে আগুনে পোড়ার দাগ, অথচ কেউ ওখানে আগুন লাগায়নি। আমরা সবাই একসঙ্গে চমকে উঠেছিলাম। বুঝতে পারলাম এই আত্মা শুধু সাধারণ প্রেতাত্মা নয়, বরং তার কষ্ট এত গভীর যে কোনো পুজো তাকে শান্ত করতে পারছে না। সবচেয়ে ভীতিকর অভিজ্ঞতাটা হলো আমার নিজের বাড়িতেই। এক রাতে হঠাৎ আমাদের ঘরে অদ্ভুত শব্দ হলো, যেন কেউ খাতায় পেন দিয়ে টোকা দিচ্ছে। আমি উঠে বসে দেখি টেবিলের ওপর আমার খাতাটা খোলা, আর তার ভেতর লিখে চলেছে কেউ। আমি সেই দৃশ্য দেখে প্রায় জমে গিয়েছিলাম। গলা শুকিয়ে গিয়েছিল, একটু আওয়াজ বেরোচ্ছিল না। ভয়ে চোখ বন্ধ করে ফেলেছিলাম। কিছুক্ষণ পর সাহস করে চোখ খুলতেই দেখি সব খাতা আগের মতো আছে, কোনো লেখা নেই। কিন্তু সেই ঘটনার পর থেকে আমি আর কখনো একা রাতে পড়াশোনা করতে পারিনি। আরেকবার ঘটেছিল এক বরের বিয়ের রাতে। তখন আমাদের গ্রামে বিশাল আয়োজন হয়েছিল, সবাই গান বাজনায় মেতে আছে। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল, চারিদিক অন্ধকার। তখনই শোনা গেল মাইকের ভেতর থেকে ভেসে আসছে অন্যরকম গলার আওয়াজ। কারোর কণ্ঠস্বর নয়, বরং ভাঙা আর কাপা স্বর, যা বলছে, তোমরা আনন্দ করছো আর আমি ওখানেই বাধা। সবাই আতঙ্কে মাইকের সুইচ বন্ধ করে দিল, কিন্তু তারপরও সে আওয়াজটা আসছিল, অর্থাৎ সে আওয়াজটা মাইক থেকে আসছিল না। কিন্তু তারপর বিয়ের পুরো পরিবেশটা ভুতুড়ে হয়ে গেল। অনেকে বলল এই শিক্ষক হয়তো ক্রুদ্ধ হয়েছিল, যেখানে এত আনন্দ হচ্ছে অথচ তার আত্মা এখনও কষ্টে আটকে আছে। এভাবে একটা একটা করে ঘটনা জমতে জমতে গোটা গ্রামই যেন একটা অভিশপ্ত জায়গায় পরিণত হলো। গ্রামের বাইরে থেকেও লোকজন এসব শুনে ভয় পেত।
কেউ রাতে আমাদের দিকে আসতে চাইতো না। রাস্তায় গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে গেল। একবার এক ট্রাক চালক ভোরে রাস্তা দিয়ে যাচ্ছিল। সে বলেছিল স্কুলের সামনে একজনকে দাঁড়িয়ে হাত নেড়ে তাকে থামাতে বলেছে। ট্রাক চালক ভেবেছিল হয়তো পথচারী। গাড়ি থামাতেই হঠাৎ লোকটা উধাও, কিন্তু ট্রাকের সামনের কাছে হাতের দাগ রয়ে গেছে। সেই ট্রাক চালক আর দ্বিতীয়বার ওই রাস্তা দিয়ে আসেনি। আমরা ছোটরা তখন ভয়ে অস্থির হয়ে যেতাম, কারণ সন্ধে নামলেই বাবা মা আমাদের ঘরের বাইরে যেতে দিত না, শুধু এই ভেবে যদি আমরা কেউ কিছু দেখে ফেলি। আমরা নিজে অনেকবার ভেবেছি যদি আত্মারা সত্যিই থাকে তবে সে কি শুধু চাকরি হারানোর জন্যই অশান্ত, নাকি মৃত্যুর পর তাকে কেউ শান্তি দেয়নি, এটাই তার দুঃখ ছিল। কিন্তু এসব প্রশ্নের উত্তর আমরা পাইনি। বছরের পর বছর কেটে গেল। স্কুলটা একেবারে ধ্বংস হয়ে গেল। দেওয়াল ভেঙে পড়তে লাগলো, ছাদ চুইয়ে জল পড়ত, ঘাসে ঢেকে যেত। কিন্তু আশ্চর্যের বিষয়, ব্ল্যাকবোর্ডটা যত সময় যেত অক্ষতই থেকে যেত। আর মাঝে মাঝেই সেখানে নিজের মতো করে অদ্ভুত কিছু লেখা উঠে আসতো। কখনো নামতা, কখনো কবিতা, আবার কখনো আমার চাকরি ফেরাও। আজও আমি যখন এই ঘটনাগুলো লিখছি তখনও মনে হচ্ছে যেন আমার কানে সেই ভাঙা গলার আওয়াজটা ভেসে আসছে। অন্ধকারে দাঁড়িয়ে আছে সাদা পোশাক পরা একজন, যার চোখের দৃষ্টি আজও আমার বুক কাঁপিয়ে দেয়। আমি জানি এটা কোনো সিনেমা বা গল্প নয়, এটা আমাদের বাস্তব একজন শিক্ষকের অসমাপ্ত দুঃখ। কিভাবে একটা গ্রামকে বছরের পর বছর তাড়া করে বেড়াচ্ছে, সেই সাক্ষী আমরা সবাই। তাই আজও কেউ যদি আমাদের গ্রামে এসে প্রশ্ন করে কেন এই স্কুলটা পরিত্যক্ত, কেন সেখানে সন্ধ্যের পর কাকও বসে না, আমরা শুধু একটাই উত্তর দেই, কারণ একসময় সেখানে একজন মানুষ ছিলেন যার চাকরি অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছিল, আর সেই ক্ষোভ নিয়ে তিনি আজও ফেরেন রাতের আধারে। তো দাদা, এই ছিল আমার ঘটনা। আশা করছি তোমার খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তুমি অবশ্যই পড়ে শুনিও। আমি অপেক্ষায় থাকব। আর এই ঘটনাটার 1% তোমাকে মিথ্যে আমি লিখিনি। যতটুকু লিখেছি একদম সত্যি লিখেছি, কোথাও এক বিন্দু বাড়িয়ে লিখিনি। দাদা, আমি অপেক্ষায় থাকব। ইতি স্বর্ণাভ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি ঘটনা। আশা করছি এই ঘটনাটি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও। আর একটা কথা, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইন হিসেবেই নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দিই শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে রিক মণ্ডল, সেকেন্ড কমেন্ট করেছে মুয়াজ বিন মামুন, থার্ড কমেন্ট করেছে শুভশ্রী ব্যানার্জি। তিনজনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে চমকি ঘোষ, বিশাল ঘোষ, সুদেশনা কায়াল, ইরফান মল্লিক, শ্রীমান দে, গীতা গোস্বামী, এসকে আরাফুল হোসেন, মোহিনী পাল, সুমিত ঘোষ, তনুশ্রী সাহা, অনন্যা ভৌমিক, বিশাল ঘোষ, রবিন সামন্ত, তৃষা জানা, শিল্পা চ্যাটার্জি লিখেছে হাই অমিত, কেমন আছো? খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ দিদি। তারপরে কমেন্ট করেছে অক্ষয় অধিকারী, দেবাশিস পণ্ডিত, অধরা, মণিকা ত্রিপুরা, নন্দিনী শীল লিখেছে দাদা আমি নতুন, তোমার কণ্ঠে ঘটনা শুনতে খুব ভালো লাগলো, আমি নৈহাটি থেকে, প্লিজ আমার নামটা নিও। হ্যালো নন্দিনী। তারপরে কমেন্ট করেছে সুমন বালা, রেখা পাসমান, মনীষাহা দোয়েল, সন্দীপ ফোর, ববিতা অধিকারী লিখেছে দাদা অনেক দিন পর কমেন্ট করলাম, বাট তুমি আমার কমেন্ট কখনো পড়ো না, আমি খুব স্যাড এই ব্যাপারে, তুমি প্লিজ আমার মেয়ের নামটা নিও, আমার মেয়ের নাম পিউ। হ্যালো পিউ। না গো, আমি তোমার কমেন্ট তো আগেও পড়েছি, আমার মনে আছে। তারপরে কমেন্ট করেছে পল্লব বিশ্বাস, শর্মিলা সান্ত্রা, ডিজে ব্লগার অনিশ, সঙ্গীতা মজুমদার, মলয় চক্রবর্তী, প্রতিমা দে, লাবণী দাস, বিষ্ণু সাধন, অমিতা ঠাকুর, বিশ্বজিৎ দাস, প্রভাস বৈদ্য, অভিজিৎ দাস, রৌনক দত্ত, পাপড়ি দোলা, শিবম চৌধুরী লিখেছে দাদা তোমার ভৌতিক ঘটনাগুলো মানেই আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে কার্তিক সাহা, মুসলিমা খাতুন, সুমন্ত দাস লিখেছে
আমি লাস্ট দুটো এপিসোডে যখন কমেন্ট করলাম দেখালো নো কমেন্টস ইয়েট, কিন্তু আমি কি করে ফার্স্ট কমেন্ট হোল্ডার হলাম বুঝতে পারছি না। যাক, থ্যাংক ইউ স্বর্ণাভ দাস নামটা বলার জন্য। হ্যাঁ, অনেক সময় তোমাদেরকে স্লো দেখায়, বাট আমাদের এখানে কমেন্ট হয়ে যায়। তারপরে কমেন্ট করেছে রিয়াদ শেখ, লিখেছে ভাই ঘটনাগুলো খুব ভয়ঙ্কর ছিল, দোয়া করি আরও ভালো ঘটনা যেন আসে আর ভৌতিক কথা পরিবার আরও এগিয়ে যায়। থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে বাসন্তী অধিকারী। আদিবা মিম লিখেছে দুটো ঘটনাই অসম্ভব ভালো লাগলো, আর এটা সত্যি রাতের লাশের অ্যাম্বুলেন্সে এমন ঘটনা ঘটে। আমাদের বাংলাদেশেও লাশের অ্যাম্বুলেন্সের সাথে প্রায় এরকম ঘটনা ঘটেছে, কেউ বিশ্বাস করুক আর নাই করুক, এটাই সত্যি অমিতদা। বাংলাদেশ ঢাকা থেকে শুনছি। একদম এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।